আজ আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দ্য লজ অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এই সম্পর্কে পড়ব এবং এর থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ করব। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করব। এছাড়া বন্দুক থেকে গুলি ছুড়লেই গুলি বন্দুক পিছনের দিকে হটে যায়, এটা কেন হয় সেটা পড়ব এবং বন্দুককে সম্পর্কিত অঙ্ক এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কে অঙ্ক দেখব। ওকে, এবার দেখো যে সাধারণত এছাড়াও রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করে আমরা ধরো কোনো দুটো সংঘর্ষ হলো, সেই সংঘর্ষের ফলে ধরো দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ হলো, গাড়ি দুটো কোন দিকে সংঘর্ষের পরে কোন দিকে গতিশীল হবে সেটা আমরা জানতে পারবো। ধরো কোনো একটা জায়গায় বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হয়ে একাধিক টুকরো সেটা ভেঙে নিল, কোন টুকরো কোন দিকে কীভাবে যাবে, কতটা বেগ পাবে সেগুলোও আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তারপর বন্দুক থেকে গুলি ছুড়লে কেন বন্দুক পিছন দিকে হটে যায় সেটাও আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করতে পারি। ওকে, তো যাই হোক, এবার আমরা আসি আমাদের মেন কাজে। সেটা দেখো যে ধরো এম ভরের কোনো একটা বস্তু আছে, স্মল এম ভরের কোনো একটা বস্তু, সেই স্মল এম ভরের বস্তুর উপরে ধরো আমি এফ বল প্রয়োগ করলাম এবং তার দেখা গেল ইউ বেগ থেকে আমরা নিঃসন্দেহে একটা ত্বরণ হবে, সেই ত্বরণ হওয়ার ফলে ইউ বেগ থেকে আমাদের ভি বেগ হয়ে যাবে ওর। তার মানে ওর আগের ভরবেগ সেটা ছিল এম ইউ, এখনকার ভরবেগ কত হবে এম ভি নিঃসন্দেহে। তাহলে ভরবেগের পরিবর্তন কত এম ভি মাইনাস এম ইউ। এখন ভরবেগের পরিবর্তনের হারটা কী যেন আমরা জানি, টি দিয়ে ভাগ করতে হবে যদি টি সময়ে এটা হয়ে থাকে, এবং ভরবেগের পরিবর্তনের হার বলছে প্রযুক্ত বলের সমানুপাতিক, আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে ভরবেগের পরিবর্তনের হার কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এখান থেকে আমরা যদি সেই কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দেই তাহলে কে ইন্টু এমভি মাইনাস এমইউ হবে। এটা দেখো এমভি মাইনাস এমইউ বাই টি, এটা ভরবেগের পরিবর্তনের হার, এমভি মাইনাস এমইউ ভরবেগের পরিবর্তন বাই সময় দিয়ে ভাগ করলে হার হয়ে যায়। এবার দেখো এই যে কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্টের মান আমরা একক বলের সংজ্ঞা থেকে দেখতে পাবো যে এই কনস্ট্যান্টের মান হয় 1। তার মানে অ্যাকচুয়ালি কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সরাসরি প্রযুক্ত বলের সঙ্গে সমান, এফ ইজ ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ বাই টি, সরাসরি প্রযুক্ত বলের সঙ্গে সমান। এবং খেয়াল করবে যে ভরবেগের পরিবর্তনের এই যে হারটা, এই হারটা প্রযুক্ত বলের সঙ্গে সমান, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তারই উপর প্রযুক্ত বলটা, খেয়াল করবে যার উপর প্রযুক্ত বল তারই ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান হচ্ছে এফ, অন্য কোনো বস্তুর উপর নয় কিন্তু। ঠিক আছে, এবার সেই অনুযায়ী এবার যদি আমাদের সাপোজ এফ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এফ ইজ ইকুয়াল টু তুমি 0 বসিয়ে দিয়ে দেখো টি এখানে যাবে, তাহলে টি ইন্টু 0, তার মানে এমভি মাইনাস এমইউ ইজ ইকুয়াল টু 0 হবে। দেখো খেয়াল করে এমভি মাইনাস এমইউ ইজ ইকুয়াল টু 0 হবে। এফ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই পার্টটা 0 হবে, অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এবং সেক্ষেত্রে মজার বিষয় দেখো এমভি ইজ ইকুয়াল টু এমইউ, বিষয়টা কী হলো না, বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না করি তাহলে ওর আগের যে ভরবেগ ছিল পরেও ভরবেগ একই। দেখো এমভি আর এমইউ সমান, বাইরে থেকে বল প্রযুক্ত না করলে তার আগে এবং পরের ভরবেগ একই হবে। ওকে, সেটাই দেখা যাচ্ছে তাই যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করলে এফ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তার যে এই বিষয়টার আগে যা ভরবেগ ছিল পরেও তাই ভরবেগ হবে। এটাই হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, যে বাইরে থেকে বল প্রযুক্ত করলে তার ভরবেগের পরিবর্তন হয় না, ভরবেগের পরিবর্তন আগে যা ছিল ভরবেগ আগে যা ছিল পরেও তাই থাকে, কোনো পরিবর্তন হয় না। সেটাই দিচ্ছে দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা বিবৃতি করছি। দেখো কোনো বস্তু সমষ্টি, এখানে একটা বস্তু ধরে নিই, একাধিক বস্তু ধরেছে, কোনো বস্তু সমষ্টির উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে অন্তঃক্রিয়া ঘটলেও বস্তুর সমষ্টির মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে। কোনো বস্তু সমষ্টির উপর বাইরের থেকে যদি বল প্রযুক্ত না হয়, এই কথাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই কথাটা না বললে কিন্তু রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু লিখলে 0 হবে যদি তুমি বাহ্যিক প্রযুক্ত বল 0 না দাও। এটাই হচ্ছে সত্য যে বাহ্যিক প্রযুক্ত বল 0 হতে হবে। তাহলে বস্তু সমষ্টি যদি বাইরে থেকে কোনো মতো বল না দাও, এবার বস্তুগুলোর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, তাদের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, সংঘর্ষ হয়, তাহলে সেটা যদি ঘটেও তাহলেও বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। টোটাল যে রৈখিক ভরবেগ হবে সেটা অপরিবর্তিত থাকবে। ভরবেগ মানে তো আমরা ভর ইন্টু বেগ, এটা আমরা জানি। ভর এবং বেগের সমন্বয়ে বস্তুর যে
গতীয় ধর্মের সৃষ্টি হয়, সেটাই ভরবেগ। তাহলে সেই ভর ইন্টু বেগ, বস্তু সমস্ত মোট যে ভরবেগ হবে সেই মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। হয়তো একটার কম একটার বেশি হয়ে যাবে, কিন্তু টোটাল যোগফল কিন্তু একই থাকবে। এই অন্তঃক্রিয়া ঘটলেও মানে তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া অ্যাক্সিডেন্ট হলেও যদি একাধিক বস্তুর তাদের বাইরের দিক থেকে বল যদি না দেয়, তাহলে তাদের ক্ষেত্রে ওই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে তাদের মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। এবার এইটা থেকে এইটা বুঝতে গিয়ে আমরা যদি এরকম একটা জিনিস করি, ধরো দুটো বস্তু নিলাম, একটা M1 ভরের বস্তু আর একটা M2 ভরের বস্তু, ওকে। এবং বস্তু দুটো আমি দেখলাম যে এটা ধরো U1 বেগ নিয়ে চলছে আর এটা U2 বেগ নিয়ে চলছে। এইবার যদি U1 যদি গ্রেটার দেন U2 হয়, U1 যদি U2 থেকে বড় হয়, তাহলে কি, এবং এরা যদি একই রেখা বরাবর গতিশীল হয়, তার মানে কি পিছনের বস্তুটার গতিবেগ বেশি, তার মানে কিছু সময় সামনের দিকে এগিয়ে চলার পরে তাদের নিজেদের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হবে, কারণ পিছনেরটার গতিবেগ বেশি। পিছনেরটা এসে একই রেখা বরাবর যদি চলে, তাহলে পিছনেরটা এসে সামনেরটা আঘাত করবে, তার মানে এখানে এসে একটা অ্যাক্সিডেন্ট হবে M1 আর M2-র মধ্যে। পরে দেখা যাবে যে এই অ্যাক্সিডেন্টের পরে তাদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার ফলে যে বস্তু দুটো আবার সামনের দিকে এগিয়ে যাবে। মনে করলাম M1 ভরের যে বস্তুটা আছে সেটা হচ্ছে V1 বেগ নিয়ে চলতে শুরু করলো, বেগের পরিবর্তন হতেই পারে। M1 ভরের বস্তু V1 বেগ নিয়ে চলতে থাকবে, আর M2 ভরের বস্তুটা সেটা V2 বেগ নিয়ে চলতে থাকবে। তাহলে এই অবস্থায় দেখো, তাহলে M1 ভরের বস্তুর ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ কত, M1 U1 ভর ইন্টু বেগ, আর এটার কত M2 U2 মানে ভর ইন্টু বেগ, ওকে। তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ হচ্ছে M1 U1 প্লাস M2 U2। এবার সংঘর্ষের পরের ভরবেগ কত, এটা হচ্ছে M1 V1, আর এটার ভরবেগ কত M2 V2, ওকে। তার মানে সংঘর্ষের পরের মোট ভরবেগ এটা। এবার বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এই জায়গায় এদের মধ্যে বল ক্রিয়াশীল হোক, এদের মধ্যে নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় হোক, এর ওপর বল দিল, এর ওপর বল দিল, ঠিক আছে, তো সেটা হয় হোক, কিন্তু সেটা হলেও বলছে যে যদি বাইরের থেকে কোনো বল না দেওয়া হয়, এদের নিজেদের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া হলো সেটা হলো, কিন্তু বাইরের থেকে যদি কোনো বল না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বলছে যে এখানে যে মোট রৈখিক ভরবেগ আগে যা ছিল পরেও ঠিক একই থাকবে, আগে যা ছিল পরেও ঠিক একই থাকবে। লাইট বন্ধ হচ্ছে। অর্থাৎ F = 0 হলে M1 U1 প্লাস M2 U2 = M1 V1 প্লাস M2 V2। অর্থাৎ বস্তু দুটির সংঘর্ষের আগে যা ভরবেগ ছিল পরেও তাই ভরবেগ হবে। এটাই হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। এটাই হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। যদি এখানে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ে, তাহলে যেটা আমাদের লিখতে হবে প্রথমেই, যদি বলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত করো, তার মানে তখন বিবৃতিতেও লিখতে হবে প্রথমেই যে কোনো বস্তু সমষ্টির উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তু সমষ্টির মোট অন্তঃক্রিয়া ঘটলেও নিজেদের মধ্যে বস্তু সমষ্টির মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। এখন যদি M1 ভরের বস্তু U1 বেগ নিয়ে M2 ভরের বস্তু U2 বেগ নিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে, এবং সংঘর্ষের পরে যদি M1 ভরের বস্তু V1 এবং M2 ভরের বস্তু V2 বেগ হয়, তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী M1 U1 প্লাস M2 U2 = M1 V1 প্লাস M2 V2। অর্থাৎ তার সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রয়োজনের জন্য বা এরকম পুরো লম্ব অক্ষ বরাবর দুটো বস্তু সংঘর্ষ হবে, তো লম্ব অক্ষ বরাবর সেই বস্তু সমষ্টির তোমার যে কোনো একটা অক্ষ বরাবর ওর মোট যে ভরবেগ থাকে, সংঘর্ষের আগে যে ভরবেগ থাকে পরেও তাই ভরবেগ হয়। অনেক সময় আমাদের সুবিধার্থে এরকম শুধু একটা অক্ষ বরাবর আমরা করি, বা অনেক সময় আমরা লব্ধি দিয়েও করি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি হয় না, এই বরাবরও রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে, এই বরাবরই রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে পরস্পর দুটো লম্ব অক্ষ বরাবর, ওকে। এইবার আমরা আমাদের কাজে আসি, সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, নিউটনের তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। দেখো নিউটনের তৃতীয় গতির সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কীভাবে আমরা করতে পারি। দেখো বস্তুটা যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষ করেছিল M1 আর M2 ভরের বস্তু, সেই সংঘর্ষের জায়গাটায় আমি একটু বড় করে লিখেছি। দেখো তো সংঘর্ষ যখন করবে তখন তাদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হবে, পিছনের বস্তুটা গিয়ে সামনের বস্তুর উপর একটা বল ক্রিয়া করবে, আর সামনের বস্তুটাই পিছনের বস্তুর উপরে একটা প্রতিক্রিয়া বলও দেবে, ওকে। তো আমি মনে করলাম যে এই 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর যে বলটা দিল সেটা আমরা F12 বলতে পারি। 1 নম্বরের দ্বারা 2 নম্বরের উপর ক্রিয়াশীল বল, আর 2 নম্বরই তোমার 1 নম্বরের উপর একটা বল দেবে, সেটাকে আমরা কি বলতে পারি F21 বলতে পারি সেই বলটা।
তো অর্থাৎ 2 নম্বরের দ্বারা 1 নম্বরের উপর বল। আমি দুটোর পরিচয়টা একটু লিখে দিই, ভালো করে বুঝবে। F12 মানে এমন বস্তুর দ্বারা M2 বস্তুর উপর ক্রিয়াশীল বল, মানে প্রথমটা যে সাফিক্স ব্যবহার করছি, এর দ্বারা এর উপর বল, 1-এর দ্বারা 2-এর উপর বল। F21ও তাই, 2-এর দ্বারা 1-এর উপর বল। ওকে, এটা পেলাম আমরা। এবার F12 আর F21 এই যে সংঘর্ষ যে যত সময় হয়েছিল সেটা যদি টি সময় ধরে হয়, তাহলে F12কে আমরা আরেকটু অন্যভাবেও যদি লিখি, F12 মানে 1-এর দ্বারা 2-এর উপর বল, অর্থাৎ 2 নম্বর বস্তুর উপর ক্রিয়াশীল বল। এবার আমরা কি জানি যে 2 নম্বর বস্তুর উপর ক্রিয়াশীল বল ইজ ইকুয়াল টু কী হবে না, সেই 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আমরা তাই দেখেছিলাম যে বস্তুর উপর ক্রিয়াশীল বল তারই ভরবেগের পরিবর্তনের হার, মানে M2 বস্তুর, F12 মানে M2 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তন নয়, পরিবর্তনের হার ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, তার ভরবেগের পরিবর্তনের হার কতটা দেখি, মেনলি ভরবেগের পরিবর্তন কতটা দেখি, যে 2 নম্বর বস্তুর ভরবেগ কত ছিল বলো তো, M2U2 2 নম্বর বস্তুর, আর হয়েছিল কত, হয়েছে হচ্ছে M2V2, তাই না? অর্থাৎ ভরবেগের পরিবর্তন কতটা, অন্তিম মাইনাস প্রাথমিক, অর্থাৎ M2V2 মাইনাস M1V1, সরি M2U2, সরি M2U2, ঠিক আছে। তার মানে যেটা হয়েছে ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে M2V2 মাইনাস M2U2। এবার হার যদি বলো, সেই হার কত হবে, হার টি দিয়ে ভাগ করে দিতে হবে। যদি টি সময় ধরে এদের সংঘর্ষ হয় তাহলে টি দিয়ে ভাগ করে দিলাম। তার মানে F12 মানে 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মানে ইজ ইকুয়াল টু যেটা হবে M2V2 মাইনাস M2U2 বাই টি। ঠিক একই রকমভাবে আমরা যদি F21 বলি, অর্থাৎ 2 নম্বর বস্তুর দ্বারা 1 নম্বর বস্তুর উপর ক্রিয়াশীল বল, সেটা কি হবে, যেহেতু 1 নম্বরের উপর ক্রিয়াশীল বল তাই 1 নম্বরের ভরবেগের পরিবর্তনের হার হবে, অর্থাৎ সেটা কত হবে, M1V1 মাইনাস M1U1 বাই টি। এখন তৃতীয় সূত্র থেকে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমার বার করতে হবে, তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন তৃতীয় সূত্র তাহলে আমাদের দেয়া আছে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে পাই কি পাই না, F12 ক্রিয়া ইজ ইকুয়াল টু মাইনাস অফ প্রতিক্রিয়া, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া সমান, সরি 21, এটা 21 ক্রিয়া প্রতিক্রিয়া তোমার F21, ঠিক আছে। তাহলে ক্রিয়া ছিল F12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ প্রতিক্রিয়া F21, অর্থাৎ ক্রিয়া সমান, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, মাইনাস মিন্স বিপরীতমুখী, ঠিক আছে। তো এই জায়গাটা আছে, এই জায়গাটা ভেক্টর চিহ্ন দিলে ভালো হয়, যে এটা ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ এটা ভেক্টর, তাহলে বিপরীত তো আমরা বুঝতেই পারতাম। তো তখন দিতে গেলে এই ভেক্টর, এগুলো সব ভেক্টর চিহ্ন দিতে হবে, কোনো ব্যাপার নেই, শুধু ভি আর ইউ বেগগুলোর মাথায় তুমি ভেক্টর চিহ্ন দিয়ে দেবে, তাহলে এফের মাথায় ভেক্টর দেওয়াই যাবে তখন, ঠিক আছে। এবার তাই যদি হয়, এবার আমরা তাহলে মানটা এখানে বসিয়ে দিই, দেখি মানটা বসিয়ে দিলে দেখো F12 মানে M2V2 মাইনাস M2U2 বাই টি। ও তাহলে যেটা F12 এর মানটা বসিয়ে দিলাম, আর F21 এর মানটা বসিয়ে দেই, সেটা হচ্ছে কি M1V1 মাইনাস M1U1 বাই টি, ঠিক আছে, বাই টি। এবার দুই সাইড থেকে আমরা কিন্তু টি দিয়ে টি দুটো তুলে দিতে পারি। তার মানে এখানে যা হলো দেখো, M2V2 মাইনাস M2U2 এটা ইজ ইকাল টু M1V1 মাইনাস M1U1, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ইজ ইকাল টু, একটু যদি সাইড চেঞ্জ করে দেই, যে M1V1 এই সাইডে আছে, ও এখানে একটা মাইনাস ছিল, সেই মাইনাসটা ধরা হয়নি, যেই মাইনাসটা ধরবো দেখবে এইটা মাইনাস হয়ে যাবে আর এইটা প্লাস হয়ে যাবে। এবার এই পার্টটা আমরা মাইনাস, এই মাইনাসটা এই সাইডে নিয়ে আসি, তার মানে এখানে হবে M2V2
মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, m1v1 ইজ ইকুয়াল টু, এই মাইনাসটা এই সাইডে নিয়ে যায়, সেটা দেখো m1u1 প্লাস এইটা ওই সাইডে নিয়ে গেলেই হবে m2u2, এবং একটু সাজিয়ে লিখে দিলেই আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এটাই হচ্ছে আমাদের দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, সেটা কি না, দেখো আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপই তাই ছিল যে অন্তিম ভরবেগ সমান প্রাথমিক ভরবেগ। কোথা থেকে আসলো না, নিউটনের তৃতীয় গতিসূত্র, এইটা মানে নিউটনের তৃতীয় গতিসূত্র, সেখান থেকেই এসেছে আমাদের এটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, এবার যেটা এখানে করা হয়েছে সেটা দেখো যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পেয়ে গেলাম। ওকে, এবার এই জিনিসটা থেকে এইবার উল্টোটাও আছে এখনও, যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে থার্ড ল, এটাও আমরা প্রমাণ করতে পারি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র, এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়। এবং সেটা আমরা কিন্তু ঠিক এর উল্টো জিনিস মানে উল্টো প্রসেস করলেই হয়ে যাবে, যে এই জিনিসটা হলো যে দুটো বস্তু পরস্পর সংঘর্ষ হলো, তাদের মধ্যে m1 e1 এই সবগুলো পরিচয় দিয়ে দিলে, দিয়ে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এটা পাচ্ছি। এখান থেকে আমরা ডাইরেক্ট এই লাইনে যেতে পারি, এই লাইন থেকে এই লাইনে, তারপর থেকে এই লাইনে, ঠিক আছে, টি দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে দুই সাইডে, তারপর থেকে এই লাইন। ঠিক উল্টো প্রসেসে কিন্তু আমরা করতেই পারি এই জিনিসটা, ঠিক আছে, উল্টো প্রসেসে করতেই পারি। বা অনেক সময় আমাদের রৈখিক ভরবেগের এগুলো সব করে নেয়, কীরকম বলে না, দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হলো, যেমন m1 ভরের বস্তুর প্রথম অবস্থায় ভরবেগ ছিল p1, আর m2 ভরের বস্তুর প্রথম অবস্থায় ভরবেগ ছিল p2। ভরবেগ এরকম করে না ধরে p1 p2 করে ধরছে, এরকমভাবে অনেক সময় ধরা হয়। এবার কি করা হলো না, সংঘর্ষের পরে দেখা গেল m1 ভরের বস্তু হয়ে গেছে p1 ড্যাশ, আর m2 ভরের বস্তুর ভরবেগ হয়ে গেছে p2 ড্যাশ। এখান থেকে করতেই পারো, কোনো ব্যাপার নেই, আমাকে একবার করে দেখিও তোমরা। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কী বলে, p1 প্লাস p2 ইজ ইকুয়াল টু, অর্থাৎ সংঘর্ষের আগের ওদের ভরবেগ সমান পরের ভরবেগ, পরের মোট ভরবেগ, অর্থাৎ p1 ড্যাশ প্লাস p2 ড্যাশ। সত্য কি, বাইরের থেকে কোনো বল প্রযুক্ত হলে হবে না, যা কিছু হবে এদের নিজেদের মধ্যে অন্তঃক্রিয়া হবে, অর্থাৎ p1 প্লাস p2 ইজ ইকুয়াল টু p1 ড্যাশ প্লাস p2 ড্যাশ। এখন দেখো p1কে আমি ধরো সাইড চেঞ্জ করে দিলাম, যে p1 এটা হবে তোমার p1 মাইনাস ধরো p1 ড্যাশ, অন দুটো এক সাইডে নিয়ে আসলাম, আর এটা p2 ড্যাশ মাইনাস p2। ওকে, এবার এখান থেকে আমি ইচ্ছা করলে এই জায়গার থেকে এটা মাইনাস কমন নিতে পারি, তাহলে এটা হবে p1 ড্যাশ মাইনাস p1, আর এখানটা হবে কত p2 ড্যাশ মাইনাস p2। ঠিক আছে, এবার মাইনাস কমন নিয়েছি, দেখো খেয়াল করে ব্র্যাকেটে রাখা উচিত। এবার দুই সাইডে টি দিয়ে ভাগ করে দিলাম, দুই সাইডে টি দিয়ে ভাগ করে দিলাম। এই জিনিসটাই শুধু এম ভি এর জায়গায় পি লিখেছি, শুধু একই ব্যাপার। এবার যেই পি দিয়ে ভাগ করে দেবো, মজার বিষয় দেখো, এটা দেখো এক নম্বর বস্তুর অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তার মানে ভরবেগের পরিবর্তন ওপরটা, আর নিচেরটা কি বাই সময় মানে ভরবেগের পরিবর্তনের হার, তার মানে এটা হচ্ছে এক নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তার মানে ওটাকে আমরা লিখতে পারি, মাইনাস তো আছেই, এক নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে এক নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল। এবার এক নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল মানে F21, 2 এর দ্বারা এক নম্বরের উপর প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু, মাইনাস তো ছিল সূত্রে এখানকার। এবার এখানে কি করব, p2 ড্যাশ মাইনাস p2 কী হবে, 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন ছিল p2 হয়েছে p2 ড্যাশ, মানে p2 ড্যাশ মাইনাস p2 মানে পরিবর্তন, বাই সময় মানে পরিবর্তনের হার, তার মানে এটা 2 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মানে 2 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল, 2 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল মানে F12, 1 দ্বারা 2 এর উপর প্রযুক্ত বল, তার মানে এখান থেকে আমরা বলতে পারি F12 ইজ ইকুয়াল টু F21 মাইনাস অফ F21, তার মানে এটা নিউটনের তৃতীয় গতিসূত্র। যেমন আমি বলছিলাম উল্টো সব প্রসেসগুলো করে। এবার তুমি যদি ভেক্টর ফর্মে করতে চাও, তাহলে সবার যেহেতু ভরবেগ ভেক্টর, p1 ভেক্টর p2 ভেক্টর সবার আগে ভেক্টর চিহ্ন দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। যেমন এখানে বেগের আগে সবার ভেক্টর চিহ্ন দিয়ে দিলেই, আর এফের উপরে ভেক্টর চিহ্ন দিলেই হয়ে যাবে এই জিনিসটা। ওকে, তো এই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র। ওকে, এবার আমরা আসি
যে বন্দুক সম্পর্কিত বিষয়গুলো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগের ব্যাখ্যা করতে পারি। যেমন একটা জিনিস যেটা হয়, বন্দুক বা কোনো থেকে যদি গুলি ছোড়া হয়, কামান থেকে ধরো গোলা ছোড়া হলো, তাহলে সেই কামান বা বন্দুক পিছন দিকে প্রতিক্ষিপ্ত হয়। আমরা হামেশাই দেখতে পাই যে কামানের, বিশেষ করে আগে কিন্তু কামান খুব শক্তপোক্ত জায়গায় বসানো হতো ভীষণভাবে। তো তার কারণ হচ্ছে ওই পিছন দিক থেকে প্রতিক্ষিপ্ত হয় বলে, ওটা অনেকটাই পিছন দিকে হটে যায় বলে। তো এর কারণটা কী কারণে হয়, সেই জিনিসটাকে আমরা এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করতে পারি। তো এখানে যেটা করেছি আমি, ধরো এখানে একটা বন্দুক আছে, যদিও আমি আঁকতে পারি না, বিশেষ করে বন্দুক তো মোটেও না, ঠিক আছে, অহিংস লোক আমি। তো যেটাই হোক, এখানে দেখো চেষ্টা করেছি মোটামুটি। সেটা হচ্ছে, দেখো এই যে বন্দুকটা আছে, সেই বন্দুকের ভর ধরো বড় এম, আর এখানে একটা গুলিও আছে, সেই গুলির ভর ধরো স্মল এম। এই অবস্থায় কিছুক্ষণ পরে দেখা গেল এই জায়গায় যে ট্রিগার আছে, সেই ট্রিগারে জাস্ট চাপ দিয়ে, কোনো বল প্রয়োগ নয় এমন কিছু, দেখা গেল যে কিছুক্ষণ পরেই বন্দুকটা এরকম, এই গুলিটা নিঃসন্দেহে সামনের দিকে যাবে, পিছন দিকে গেলে তো নিজের গায়ে নিজে লাগবে। তো ও সামনের দিকে অগ্রসর হওয়া শুরু হলো, এবং আমি মনে করলাম সে যে বেগে গতিশীল হচ্ছে সেটা স্মল ভি বেগে, গুলি স্মল ভি বেগে গতিশীল। এখন আমি তর্কের খাতিরে মনে করলাম যে বন্দুকের কোনো একটা বেগ হতে পারে, এবং সেটা আমি বড় ভি ধরে নিলাম এবং একই দিকে ধরে নিলাম, ঠিক আছে। এই অবস্থায় আমরা যদি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগাতে পারি, তাহলে গুলি ছোড়ার আগের ভরবেগ, মানে মোট ভরবেগ দুজনের কত হবে, বন্দুকের ভরবেগ প্লাস গুলির ভরবেগ, দুটো আলাদা জিনিস আছে, ভরবেগ দুজনেরই ভরবেগ, ঠিক আছে, বন্দুকের ভরবেগ প্লাস গুলির ভরবেগ, বন্দুকের আগের ভরবেগ প্লাস গুলির আগের ভরবেগ। এখন আমরা যদি এখানে মান বসাতে চাই, তাহলে বন্দুকের আগের ভরবেগ কত ছিল না, বন্দুকের আগের ভরবেগ হচ্ছে বন্দুকের ভর, আগের ভর কত ছিল এম, বড় এম, ইন্টু বেগ কত ছিল 0, গুলি ছোড়ার আগে ওর কোনো বেগ ছিল না, প্লাস গুলির ভর কত ছিল ছোট এম, ইন্টু ওর বেগ কত ছিল 0, তার মানে ভর ইন্টু বেগ, গুলি ছোড়ার আগে কিন্তু গুলিরও কোনো বেগ ছিল না, তাহলে ভর ইন্টু বেগ মানে তার ভরবেগ হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে মোট ভরবেগ যেটা হচ্ছে সেটা কিন্তু 0 + 0 মানে 0, তাহলে গুলি ছোড়ার আগের মোট ভরবেগ এত, ওকে। পরের মোট ভরবেগ ইজ ইকুয়াল টু পরে বন্দুকের ভরবেগ প্লাস পরে গুলির ভরবেগ। এবার পরে বন্দুকের ভরবেগ যদি আমি বলি, বন্দুকের ভর ইন্টু বন্দুকের বেগ, পরের বেগটা আমি ধরেই নিয়েছি যে ওটা ভি বেগে গতিশীল হচ্ছে, তার মানে দুটো একই দিকে এখনও পর্যন্ত ধরেছি, দেখা যাক কী হয় পরে ক্যালকুলেশন করে। আর এটা হচ্ছে বন্দুকের ভর ইন্টু বন্দুকের বেগ, বন্দুকের ভরবেগ, এবং পরের গুলির ভরবেগ যদি বলি, গুলির ভর তো সবসময় একই, এবং ওর বেগ কত ইউ, তার মানে এমভি প্লাস এমইউ হচ্ছে ওদের মোট ভরবেগ। এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী দেখো, যেহেতু এই ক্ষেত্রে কোনো বাইরের দিক থেকে বল প্রয়োগ হচ্ছে না, কোনো মতেও হয়তো ট্রিগারে সামান্য একটু চাপ দেওয়া হয়েছে, সেটা বাইরের দিক থেকে প্রযুক্ত বল প্রয়োগ করছে না বলেই ধরা যেতে পারে। তাহলে কী হবে না, গুলি ছোড়ার আগের যে মোট ভরবেগ ছিল, পরেও সেই একই ভরবেগ হওয়ার কথা, অর্থাৎ আগের ভরবেগ কত ছিল, আগের ভরবেগ ছিল 0, তাই না, গুলি ছড়ার আগের মোট ভরবেগ কত ছিল, 0 ছিল, আর গুলি ছড়ার পরের মোট ভরবেগ সমান হবে, অর্থাৎ এমভি প্লাস এমইউ হবে। এবং নিঃসন্দেহে বুঝতে পারছো যে এমভি ইজ ইকুয়াল টু এমইউ মাইনাস এমইউ হচ্ছে, এমভি ইজ ইকুয়াল টু মাইনাস এমইউ হচ্ছে, অর্থাৎ এমভি মানে গুলির ভরবেগ, বন্দুকের ভরবেগ, আর এমইউ মানে গুলির ভরবেগ হবে, অর্থাৎ গুলি এবং বন্দুক দুজনের ভরবেগ পরস্পর সমান এবং বিপরীত দিকে, পরস্পর সমান এবং বিপরীত দিকে এখানে বোঝা যাচ্ছে। ফলে সেখান থেকে আমরা চোখ বুঝিয়ে বলতে পারি অ্যাকচুয়ালি এর বেগ এই দিকে হবে না, এদিকে হবে। তা আরেকটু আমরা ক্যালকুলেশনে এগিয়ে যাই, তাহলে আরও ভালো বোঝা যাবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু, দেখো, ছোটো এম মাইনাস অফ ছোটো এম বাই বড়ো এম ইন্টু ইউ, বা এইভাবেও লিখতে পারি ছোটো এম বাই বড়ো এম ইন্টু মাইনাস ইউ। তার মানে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভি ইউ এর মাইনাস সঙ্গে ইকুইভ্যালেন্ট দিকের দিক থেকে, অর্থাৎ ইউ যেদিকে, ভি তার উল্টো দিকে। এটা ইউ ধরে নিতে আমি স্মল ভি ধরেছিলাম, ভুল, তাহলে স্মল ভি ধরেছিলাম এটা, হ্যাঁ। তাহলে স্মল ভি হচ্ছে যেদিকে
ক্যাপিটাল ভিটার উল্টো দিকে মাইনাস চিহ্ন তাই বোঝাচ্ছে, ঋণাত্মক চিহ্ন বোঝায় স্মল ভি যেদিকে তোমার ক্যাপিটাল ভিটার উল্টো দিকে, অর্থাৎ গুলি যদি সামনের দিকে অগ্রসরিত হয়, গুলি অবশ্যই সামনের দিকে অগ্রসরিত হয় বন্দুক থেকে, তার মানে সেক্ষেত্রে বন্দুকের যে বেগটা হবে সেই বেগটা উল্টো দিকে, পিছন দিকে। দেখো, তার মানে এই যে বেগটা আমি ধরেছিলাম, ধরার সময় বলছিলাম যে এদিকে ধরি, তারপর পরে দেখা যাবে কী হবে, এই বেগটা কিন্তু প্রকৃতপক্ষে এই দিকে না, এই বেগটা প্রকৃতপক্ষে এই দিকে হবে। আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন তাই বলছে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন তাই বলছে যে কি না, গুলি যেদিকে গতিশীল হবে সেই গুলির এর মাইনাস দিকে, উল্টো দিকে হচ্ছে তোমার বন্দুকের গতি হবে। ওই জন্য আমরা বলতে পারি যে বন্দুক এই জন্যই প্রতিক্ষিপ্ত হয়। আমি লিখে দেই একটুখানি যে কি না, ঋণাত্মক চিহ্ন বোঝায় ঋণাত্মক ভি, স্মল ভি এর ভি এবং স্মল ভি পরস্পর বিপরীত দিকে। ঠিক আছে, ঋণাত্মক চিহ্ন বোঝাচ্ছে ভি এবং স্মল ভি পরস্পর বিপরীত দিকে, অর্থাৎ স্মল ভি মানে গুলি সামনের দিকে অগ্রসরিত হলে বন্দুক অবশ্যই পিছন দিকে যাবে। গুলি অর্থাৎ বন্দুকের বেগ পিছন দিকে হবে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে বন্দুকের বেগ অবশ্যই পিছন দিকে হবে। ওকে, তো এটাই আমাদের মেন হচ্ছে বন্দুকের। আমাদের প্রায়ই কোশ্চেন পড়ে এরকম যে তোমার বন্দুক থেকে গুলি ছুড়লে কেন বন্দুক পিছন দিকে প্রতিক্ষিপ্ত হয়, তার কারণ হিসেবে তোমরা এরকম বলবে যে প্রথমতই তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এটা বলবে, সেখান থেকে এই বেগটা, বন্দুকের বেগটা বার করে দিয়েছে, যে ঋণাত্মক চিহ্ন হবে তার মানেই বোঝায় যে এরা দুটো পরস্পর বিপরীত দিকে। এবার গুলি যদি সামনের দিকে যায় তাহলে অবশ্যই বন্দুক পিছনের দিকে হড়কে যাবে। ওই জন্যই তোমার বন্দুকের বেগ, বন্দুকটা পিছন দিকে পিছতে যায়। ওই জন্য দেখি আর্মিতে যেসব লোকজন নেয় বন্দুক চালনা করার জন্য, যেসব আর্মি নেয় তাদের কিন্তু অবশ্যই শারীরিক দিক থেকে অনেকটা সক্ষম হতে হয়। তার কারণ এরকম বন্দুক যখন চালনা করতে হবে, যদি কি না এরকম হয় যে সে বন্দুক ঠিক রাখতে পারছে না, বন্দুক পিছন দিকে হড়কে আসছে, তাকে উল্টে দেওয়ার সম্ভাবনা আছে। আর উল্টে দিলে সেম সাইড হয়ে যাবে না, যদি বন্দুকের মুখ উল্টে যায়, গুলি চালাচ্ছে আর বন্দুকের মুখ যদি উল্টে যায়, ওই জন্য এমন কোনো লোক যে তাকে যেন উল্টে না দিতে পারে, এই বন্দুকের এই যে ঝাড়াটা মারে পিছন দিকে যেটা আসে, সেটা দিয়ে যেন কোনো মতে উল্টে না দিতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের মূল বিষয়টা। একটা জিনিস বুঝতেই পারছো, এই যে অনুপাতটা এটা একের ছোটো বলে অবশ্যই ভি কিন্তু প্রচণ্ড ছোটো হবে স্মল ভি এর থেকে, ভি কিন্তু প্রচণ্ড ছোটো হবে এবং উল্টো হবে, এটাও এখান থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার যদি বন্দুক ছোট হয়, গুলি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু গুলির থেকে বন্দুকের বেগ বেশি হবে। ঠিক আছে, পিছন দিকে উড়ে যাবে। তো সেরকম তো সাধারণত হয় না, বন্দুকের মধ্যেই গুলিটা থেকে থাকে, তাই সেক্ষেত্রে অবশ্যই বন্দুকের বেগ প্রচণ্ড কম হবে। ওকে, এটা আমরা বলতে পারি। এবার এই সম্পর্কিত আমি একটা অঙ্ক করি। ঠিক আছে, দেখো অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। 5 কেজি বন্দুক থেকে 8 গ্রামের একটি গুলি 400 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলো। বন্দুকের প্রতিক্ষেপকে 1 সেমি দূরত্বের মধ্যে থামাতে হলে বন্দুকের উপর কত বল প্রয়োগ করতে হবে? 4 কেজি একটা বন্দুক আছে, সেখান থেকে 8 গ্রামের গুলি 400 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে যাচ্ছে। তাহলে বন্দুক পিছন দিকে একটা হটে আসবে। আমরা এক্ষুনি দেখলাম যে বন্দুক পিছন দিকে প্রতিক্ষিপ্ত হবে, হটে আসবে। তো সেই যে হটে আসা, সেই হটে আসা কি যদি আমরা কোনো বল প্রয়োগ না করি, তাহলে তো সেই হটে আসা ওইভাবেই, ওই যে বেগ পাবে সেই বেগ নিয়েই তো চলতে থাকবে, সারা জীবনই তো চলবে। তার মানে কি সেটাকে আমাদের বন্ধ করে দিতে হবে। তা ওই যে একটা বেগ পাবে, সেই বেগ থেকে জিরো বেগ কমতে, অর্থাৎ থামাতে হলে 1 সেন্টিমিটারের মধ্যে যদি আমাদের থামাতে হয়, তাহলে তার উপর কত বল প্রয়োগ করতে হবে সেটা আমাদের বার করতে হবে। তো সবার আগে আমাদের দরকার যেটা, বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ কোনটা সেটাই আগে বার করে নিতে হবে, তারপর থামানোর বিষয় আমরা পরে দেখছি। ঠিক আছে, তাহলে বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ আমি মনে করলাম, ধরেই নিচ্ছি যে মনে করি বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ ভি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার গুলি ছোড়ার আগের মোট ভরবেগ কত ছিল? গুলি আর বন্দুকের দুজনের মোট ভরবেগ কত ছিল? 0 নিঃসন্দেহে। গুলি ছোড়ার আগে তো কোনো ভরবেগ থাকার কথা না। এবার তাহলে গুলি ছোড়ার পরের
মোট ভরবেগ কত হবে না, মোট ভরবেগ হিসেবে যদি আমরা খেয়াল করি তাহলে বন্দুকের কত বন্দুকের ভরবেগ কত হবে 5 ইন্টু ভি, নিঃসন্দেহে বুঝতে পারছো যে 5 হচ্ছে ওর ভর ইন্টু বেগ হচ্ছে এই যে ভি ধরলাম এক্ষুনি, প্লাস তোমার গুলির ভরবেগ কত হবে 8 গ্রাম। 8 গ্রামকে আমার কেজি করতে হবে, এসআইতে করছি, তার মানে কেজি করতে গেলে 8/1000 করতে হবে ইন্টু বেগ কত এর জন্য 400। তাহলে দুটো শূন্য কাটাকাটি করলাম করে এবার যেটা হবে 32/10 যদি লসাগু করে দেই তাহলে 5টা এখানে গুণ হবে, তার মানে 50 ভি প্লাস 32/10। একক আমরা এখানে হতেই পারে ভরবেগের একক কেজি, ভরবেগের কি একক মিটার পার সেকেন্ড, তাই না, কেজি মিটার পার সেকেন্ড এই একক হলো। এটা হচ্ছে সংঘর্ষের আগের পরের ভরবেগ হলো। তাহলে এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী ভরবেগের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কী হচ্ছে না, বাইরের দিক থেকে যেহেতু বল প্রযুক্ত হচ্ছে না তাই আগের ভরবেগ সমান পরের ভরবেগ, ঠিক আছে। এবার মানটা আমরা বসিয়ে দিই, আগের ভরবেগ কত ছিল 0 সমান পরের ভরবেগ কত 50 ভি প্লাস 32/10, ঠিক আছে। তার মানে 10 এই জায়গায় গুণ করে দেই, তাহলে 50 ভি ইজ ইকুয়াল টু -32, 50 ভি ইজ ইকুয়াল টু -32 হয়ে যাচ্ছে। অর্থাৎ দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু -32/50। এবার দেখো গুলিটা যদি এই দিকে চলে যায় তাহলে বন্দুক যেটা আছে সেই বন্দুকের বেগটা হচ্ছে বন্দুকের যে বেগটা আছে সেই বেগটা কিন্তু এই দিকে হবে, অর্থাৎ ওর এই মুহূর্তে এরকম একটা ভি বেগ হয়ে বসে আছে। সেই ভি বেগ কত 32/50 মানগত দিক থেকে যদি বলি। এইবার একে বলছে যে 1 সেন্টিমিটার দূরত্বের মধ্যে ভদ্রলোককে থামাতে হবে। 1 সেন্টিমিটার দূরত্ব, ধরো এই জায়গার মধ্যে ওকে থামাতে হবে যেটা কিনা 1 সেমি দূরত্ব আছে, যেখানে শুধু এইটুকুই এবার তুমি খেয়াল করবে যে ওর ভি বেগ হয়ে আছে যাকে কিনা 1 সেন্টিমিটার দূরত্বের মধ্যে থামাতে হবে। মানে কি সেখানের বেগ কত হবে ভি ইজ ইকুয়াল টু 0। আর ভি অলরেডি একটা প্রাথমিক, এই জায়গার ক্ষেত্রে যদি আমরা থামানোর ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে প্রাথমিক বেগের একটা হয়ে আছে যেটা এইটা, যেটা গুলি ছোড়ার জন্য ওর প্রতিক্ষিপ্তভাবে হয়ে আছে। এবার 1 সেন্টিমিটারের মধ্যে থামাতে হবে মানে অন্তিম বেগ 0 হতে হবে। তার মানে আমরা বলতে পারি যে বন্দুকের প্রতিক্ষেপের ক্ষেত্রে বা থামানোর ক্ষেত্রে হলে প্রাথমিক বেগ কত হবে, প্রাথমিক বেগ নিঃসন্দেহে দেখো যে বন্দুকের যেটা প্রতিক্ষিপ্ত হয়ে যে বেগটা হয়েছিল সেই বেগটা, তার মানে নিঃসন্দেহে সেটা এইটা, অর্থাৎ 32/50। খেয়াল করে দেখো এটা 32/50 আমরা শুধু মানগত দিক থেকে নিলাম, কারণ উল্টো দিকে আমার তো দরকার নেই, এখন উল্টো দিকটাই নিয়ে আমাদের টোটালটা কেন কনসিডার করতে হবে, তো তার জন্য আমি মাইনাস টান নিচ্ছিলাম 32/10। এবার অন্তিম বেগ কত হবে, থামাতে হবে মানে 0 হবে। আর স্মরণ কত হবে, স্মরণ মানে 1 সেমি, আর 1 সেমি মানে আমরা মিটার পার সেকেন্ডে করছি, এটাও কিন্তু আমাদের মিটার পার সেকেন্ডে মানে এসআইতে করছি, তার মানে এটা হবে 1/100 মিটার। ওকে, এবার আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এই সূত্র থেকে দেখি, কারণ ভি ইউ দুটোই আছে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এই সূত্র থেকে যদি আমরা দেখি কী হবে, যেহেতু মন্দন হচ্ছে থামাবো তাহলে মানে মাইনাস সূত্র হবেই। এবার 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে 32/2, এই 32/50 এটার হলো স্কোয়ার মাইনাস 2a, আর এসের মান কত, এসের মান হচ্ছে 1/100। এটা কাটাকাটি করলে এখানে একটা 50 হবেই, তার মানে এখান থেকে একটা 50 আউট হয়ে গেল। আমরা মেন টার্গেট এ বার করব এবং এ এর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এটাকে এই সাইডে নিয়ে এসে 50 উপরে উঠে যাবে, তার মানে 32 × 32/50 ইন্টু 50, 50-এর স্কোয়ার আছে, এটার স্কোয়ার করে দিলাম আর এই 50টা উপরে উঠে যাবে, ফলে আলটিমেটলি 50 ক্যালকুলেশন করে দিলাম। আর 32 হচ্ছে 2^5 2^5 মানে 2^10 মানে 1024/50, তাই তো, দাঁড়াও ওটা হিসেব করে নিই মিনিট। তাহলে দেখো এই ক্ষেত্রে 1024/50 হচ্ছে একক, তো অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, যদিও আমাদের সমীকরণের এখানে একক দেওয়া উচিত না, যখন আমি অতএব দিয়ে উত্তর লিখব তখনই আমরা একক দিতে পারবো।
ঠিক আছে, এবং সেই এককটা হবে 32/1024/50। এটা হচ্ছে আমার ত্বরণ বেরোলো। এবার ত্বরণ বেরোলো মানে কি, তোমার প্রযুক্ত বল আমরা পেয়ে যাব। তার মানে ওই থামাতে গেলে যে ত্বরণ নয়, সরি, এটা মন্দন, তাহলে যে মন্দনটা হলো সেই এই মন্দন হবে। তাহলে এই মন্দন হওয়ার জন্য প্রয়োজনীয় বল কত, না প্রয়োজনীয় বল = MA হওয়া উচিত নিঃসন্দেহে। এবার মানটা বসিয়ে দেই। MA মানে কার, না বন্দুকের এই মন্দন সৃষ্টি করতে হবে। তাহলে বন্দুকের ভর ইন্টু বন্দুকের মন্দন। বন্দুকের ভর কত, 5 কেজি, ইন্টু এটা 1024/50, 5 দিয়ে কেটে গেল, নিচে একটা 10 থাকবে। তাহলে 1024/10 মানে কি 102.4, একটা পয়েন্ট আগে চলে আসবে। এটা কত হবে, একক হচ্ছে বলের একক, এসআই পদ্ধতি, তার মানে এটা হবে নিউটন। বোঝা গেল উত্তরটা। তার মানে আমাদের প্রথমেই যেটা করতে হবে, এক্ষেত্রে বন্দুকের প্রতিক্ষিপ্ত কত দূর থামাতে হবে, মেইনলি আমাদের দরকার বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ। আর প্রতিক্ষিপ্ত বেগ পেয়ে গেলেই আমাদের যে একমাত্রিক গতি বা স্মৃতিবিজ্ঞানের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলায় বসিয়ে দিয়ে আমরা এ পেয়ে যাব। আর P = MA থেকেই এম এর মান বসিয়ে দিলে আর এর মান বসিয়ে দিলে আমরা কিন্তু প্রযুক্ত বলটা পেয়ে যাচ্ছি। ওকে, তো যে বল দিয়ে থামাতে হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আরও একটা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা অ্যাপ্লিকেশনের একটা অঙ্ক করি। এই অঙ্কটা প্রচণ্ড ইন্টারেস্টিং অঙ্ক। যে একটি বোমা আছে খাড়া নিচের দিকে পড়ার সময়, একদম উপর থেকে নিচের দিকে পড়ছে বোমাটি, পড়ার সময় যে মুহূর্তে তার ইউ বেগে, একদম খাড়া নিচের দিকে যে ইউ বেগ আছে, ঠিক আছে, তখন বিস্ফোরণ ঘটলো বোমাটা। এবং বিস্ফোরণ ঘটে সেটা 2:1 ভরের অনুপাতে দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেল। ওকে, ভারী খণ্ডটি 2u বেগ নিয়ে খাড়া নিচের দিকে যদি পড়তে শুরু করে, তাহলে সেই মুহূর্তে হালকা খণ্ডটির বেগের মান ও দিক নির্ণয় করতে হবে। ওকে, তো ভারী খণ্ড পড়ছিল ইউ বেগে খাড়া নিচের দিকে, হঠাৎ করে সেটা দুটো ভাগে ভেঙে গেল। এমনভাবে ভেঙে গেল 2:1 অনুপাতে, অর্থাৎ একটা যা ভারী আরেকটা তার ডবল ভারী। তো সেই অনুপাতে ভেঙে গিয়ে বলছে যে ভারী খণ্ডটি ছিল, সেই ভারী খণ্ডটি, বেশি ভারী খণ্ডটি, সেটা 2u অর্থাৎ ডবল বেগ নিয়ে সোজা নিচের দিকে পড়তে শুরু করলো। তাহলে হালকা খণ্ডটা কোন দিকে গতিবেগ হবে আর কতটা মান হবে তার। তো সেটা করার জন্য আমি প্রথমেই দেখো, এখানে মনে করি ভারী খণ্ডর ভর 2m এবং হালকা খণ্ডের ভর হচ্ছে m, ধরে নিচ্ছি 2:1 অনুপাতে ভেঙে গেছে তাই। ওকে, এবার বিস্ফোরণের আগের মোট ভরবেগ কত, বিস্ফোরণের আগের মোট ভর ইন্টু বেগ। এখন বিস্ফোরণের আগের মোট ভর কত হবে, না মোট ভর তো এই দুটো ভেঙে গিয়ে এটা তো ভেঙেই তৈরি হয়েছে, মানে এই দুটোর ভরের যোগফলই মোট ভর, অর্থাৎ 2m + m, এটা হচ্ছে মোট ভর। আর মোট বেগ কত, না ওরা ইউ বেগে গতিশীল ছিল বিস্ফোরণের আগে, তার মানে ইউ হবে, তার মানে আলটিমেটলি ক্যালকুলেশন করলে 3mu হবে, 3m × u। এটাই হচ্ছে বিস্ফোরণের আগের মোট ভরবেগ। একক তোমরা দিতেই পারো, কিন্তু একক যেহেতু এরা ইউজ করেনি আমি আর দিচ্ছি না। ওকে, তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিস্ফোরণের পরে, এটা তো আগের ভরবেগ পেয়ে গেলাম আমরা মোট, তাহলে বিস্ফোরণের পরে যখন আমাদের মানগত দিক থেকে দেবে এগুলো, তখন কিন্তু সব আমাদের একক দিতে হবে। তাহলে বিস্ফোরণের পরে আলাদা আলাদা করে নেই। ভারী বস্তুর ভরবেগ, বিস্ফোরণের পরে ভারী বস্তুর ভরবেগ কত হবে, ভারী বস্তুর ভর ইন্টু ভারী বস্তুর বেগ। ভারী বস্তুর ভর কত, 2m, ইন্টু ভারী বস্তুর বেগ কত হবে, 2u, তার মানে এটা হবে 4mu। ঠিক একই রকমভাবে বিস্ফোরণের পরে হালকা বস্তুর ভরবেগ, তাহলে হালকা বস্তুর ভরবেগ কত হবে, না হালকা বস্তুর ভর, হালকা বস্তুর ভর আমি m, হালকা বস্তুর ভর, আর বেগ হালকা বস্তুর ভর তো m ছিল, আর বেগ আমি মনে করলাম v, ধরে নিলাম একটা যে কোনো একটা দিকে, তাহলে mv। এখন মজার বিষয় বুঝতে পারছো যে টোটাল ভরবেগ আগে ছিল সেটা 3mu, আর বাইরের দিক থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, এবং তার ফলে যেটা ভেঙে গেছে সেখানে একটা টুকরোরই ভর 4mu হচ্ছে। তার মানে নিঃসন্দেহে এইটা কিন্তু উল্টো ভরবেগ হবে, অর্থাৎ ভারী বস্তুর যেদিকে ভরবেগ আছে সেই ভরবেগের ঋণাত্মক ভরবেগ হবে। তার কারণ বুঝতেই পারছো যে ভরবেগ শুধু হালকাটারই টোটালটার থেকে বেশি হয়ে গেছে। তাহলে হালকাটারই যদি টোটালটার থেকে বেশি হয়ে যায়, তার মানে কি এই হালকাটা না ভারীটারই টোটালটার থেকে বেশি হয়ে গেছে, মানে হালকাটা নিঃসন্দেহে ঋণাত্মক হতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমরা একটু এখানে এবার দেখি তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, একটু বন্ধ করে
ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি কি বিস্ফোরণের আগের ভরবেগ সমান পরের ভরবেগ হবে, যেহেতু বাইরের দিক থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। বিস্ফোরণের আগের ভরবেগ কত ছিল না 3mu। তুমি খেয়াল করে দেখো বিস্ফোরণের আগের ভরবেগ কিন্তু 3mu, আর পরের ভরবেগ কত, পরের হালকা বস্তুর ভর প্লাস ভারী বস্তুর ভর হবে, অর্থাৎ ভারী বস্তুর ভর কত, ভরবেগ 4mu প্লাস হালকা বস্তুর ভরবেগ কত mv। এবার দেখো mvটাকে এক সাইডে রেখে দেই, আমাদের কিন্তু ভি নির্ণয় করার টার্গেট কত হবে, 3mu মাইনাস 4mu, মানে 3mu মাইনাস 4mu হবে। অর্থাৎ এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি mv ইজ ইকুয়াল টু মাইনাস mu, তার মানে mm তো উঠে গেল, তার মানে ভি সমান মাইনাস ইউ। দেখো হেভি ইন্টারেস্টিং বিষয় জিনিসটা, ভি সমান মাইনাস ইউ। তার মানে আমরা যে হালকা বস্তুর বেগ আমরা ধরে নিয়েছি ভি, সেটা হচ্ছে ইউ এর সঙ্গে সমান এবং তার বিপরীত। ঋণাত্মক চিহ্ন বোঝাচ্ছে, এখানে লিখতেই পারি যে ঋণাত্মক চিহ্নর অর্থ কি না ইউ এর বিপরীত, ইউ এবং ভি বিপরীত, ইউ এবং ভি পরস্পর বিপরীত। অর্থাৎ হালকা বস্তুটি ইউ বেগ নিয়ে ঠিক ইউ যেদিকে তার উল্টো দিকে, মাইনাস চিহ্ন মানে ইউ এর উল্টো দিকে, অর্থাৎ ইউ কোন দিকে ছিল, খাড়া নিচের দিকে, তার মানে এটা খাড়া উপরের দিকে হচ্ছে, ঠিক আছে। হালকা বস্তুটি ইউ বেগ নিয়ে খাড়া উপরের দিকে গতিশীল হবে। ওকে, তার মানে একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে অ্যাপ্লাই করে আমরা যেমন ভরবেগের কোনো একটা জিনিসের বেগের মান আমরা পেয়ে গেলাম, ঠিক একই রকমভাবে কিন্তু তার দিকটাও নির্ণয় করতে পারলাম। এটাই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের ইম্পর্টেন্স বলতে পারো, প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যেটা করবে, তোমাদের বইতে অজস্র অঙ্ক আছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, সেই অঙ্কগুলো আমাকে করে দেখাবে, হোয়াটসঅ্যাপে দেখাবে বা ইউটিউবে কমেন্ট করে ওখানে দেখিয়ে দেবে। কারো কোনো প্রবলেম হলে বলবে ওখান থেকে। ওকে, যেটা আছে নিউটনের তৃতীয় গতিসূত্র ওর যেটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে তৃতীয় গতিসূত্র প্রমাণ, এটা আমি অল্প অল্প করে রেখেছিলাম, বা ওই যেটা যেভাবে আমি বলছিলাম উল্টোভাবে হয় সেটা আমাকে করে একটু দেখাও, ঠিক আছে। আর অঙ্কগুলো অবশ্যই করে দেখাও। ওকে।